যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে একটা রাজ্যের প্রধান বলেছে, সরকার তো বলেনি, তখন আমাদের জন্য এটা লজ্জার বিষয়। 24-এর আগে মিডিয়াকে যেভাবে কৌশলগতভাবে সিআরআই দিয়ে হোক, এজেন্সি দিয়ে হোক দখল করা হতো, 26 নির্বাচন পরবর্তী সময়ে বর্তমান ক্ষমতাসীন দল তার চেয়ে নগ্নভাবে মিডিয়াকে দখল করছে। আগে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া, সিইও তাদের মতো করে চললে হতো, তাদের কথা শুনলে হতো। আর এখনকার শর্ত হচ্ছে হাউজের সিইও থেকে শুরু করে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া প্রত্যেককে বিএনপির দলীয় হইতে হবে। এখনকার শর্ত হচ্ছে এই দলীয় হওয়ার পরও মন শান্তি হয় না, এবার ওই মিডিয়া হাউসের শেয়ার আমার এই নেতাকে দিতে হবে, তারপর শান্তি। তো আমরা এই তারা ভিতরে যে নতুন করে নীল নকশা করার চেষ্টা করছে, আমরা বরং এই নকশাটাকে খুব ওপেন মনে হয় আমাদের কাছে। তাদের অপরিণত আচরণের কারণে, অসহনশীলতার কারণে এবং অতিরিক্ত ক্ষুধার কারণে আমরা দেখি বিগত 16 বছরে এই বাংলাদেশে এই যে হত্যাকাণ্ডগুলোর কথা আমরা বলছি, এগুলোর প্রেসক্রিপশন করা থেকে শুরু করে বাস্তবায়ন করা প্রত্যেকটা জায়গায় পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্সির সক্রিয় প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ ছিল। আমরা দেখেছি তাদের হাতে তাদের পরিকল্পনা অনুযায়ী দেশ চালানো হয়েছে, তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিয়ে ক্ষমতায় টিকে থাকা হয়েছে। কিন্তু আমরা এখন একইভাবে দেখছি আমার বাংলাদেশের সীমান্তে একদিনে একটা জায়গায় 2 জনকে গুলি করে হত্যা করা হয়, আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকার প্রধানের কোন স্টেটমেন্ট তাদের কাছে পর্যন্ত পৌঁছায় না। আমরা দেখছি ভারত কিংবা পশ্চিমবঙ্গ, সেখানে তারা তাদের বিজেপির রাজনীতি করছে, উগ্র সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, করুক। আমরা দেখছি এই রাজনীতিতে তারা যে পরিমাণে মুসলিম বিদ্বেষ নিয়ে এসেছে, যে পরিমাণে জ্বালাও পোড়াও করছে, খুন করছে, মানুষকে নির্যাতন করাটাকে বৈধ মনে করছে, এটাকেও তারা যখন বৈধতা দিচ্ছে, আমরা একজন নাগরিক হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই ধরনের মানবতা বিরোধী যে অপরাধগুলো, এগুলোতেও আমাদের মতামত দেওয়ার মতো সাহসিকতা আমরা দেখাতে পারছি না। সেটা তো পারছিই না, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে পাশ কাটিয়ে যাচ্ছি। উপরন্তু আমাদের দেশকে নিয়ে, আমাদের দেশের সার্বভৌমত্বকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে, সীমান্তকে নিয়ে যা ইচ্ছা তা বলে বেড়ানোর পরও যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে একটা রাজ্যের প্রধান বলেছে, সরকার তো বলেনি, তখন আমাদের জন্য এটা লজ্জার বিষয়। কারণ একটা রাজ্য প্রধান, একটা রাজ্য সরকারের বাইরে, রাষ্ট্রের বাইরে আলাদা কিছু না। কিন্তু আমরা ভারতকে উদ্দেশ্য করে স্পষ্ট করে কিছু কথা বলতে চাই। শুধু ভারত নয়, পুরো পৃথিবীতে আমরা কোনো রাষ্ট্র বিরোধী নই, আমরা ভারত বিদ্বেষীও নই। কিন্তু আমরা স্পষ্ট করে এটা বলতে চাই, শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশ আগামীতে যদি বাংলাদেশের দিকে আধিপত্যবাদের চোখ দিয়ে তাকাতে চায়, শোষণের মানসিকতা দিয়ে বন্ধুত্ব গড়তে চায়, সেই দেশের সাথে বাংলাদেশের কোনোদিন বন্ধুত্ব সম্ভব না। তারা যদি মনে করে যে বন্ধুত্ব করবে সরকারের সাথে, ক্ষমতার সাথে, আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, জনগণ স্থায়ী, জনগণই রাষ্ট্র। বন্ধুত্ব করলে জনগণের সাথে করতে হবে, রাষ্ট্রের সাথে করতে হবে। আগামীর বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশ যদি চিন্তা করে কোন সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখে জনগণকে উপেক্ষা করে বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্র বানাবে, আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, ওই সরকার আগামীর বাংলাদেশে কোনোদিন হতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, টিকতে পারবে না, যেই সরকার জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করবে। এবং আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রশাসনকে
সিভিল সার্ভিসে যারা আছেন, পুলিশে যারা আছেন, আর্মিতে যারা আছেন, আপনাদেরকে একটা আহ্বান জানাতে চাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা যখন নিজেকে একজন দলীয় প্রধানমন্ত্রী দেখে মেরুদণ্ডটা এতটা বাঁকা করে নিজেকে সঁপে দেয়, তখন এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা তাদেরকে একটা জিনিস বলি, সেই অফিসার, আপনি আপনার সন্তানের কাছে খোঁজ নিয়েন। গতকালকের বক্তব্যের পর থেকে আপনার সন্তান কোথাও গিয়ে আর পরিচয় দিবে না যে আপনি এত বড় পুলিশের এত বড় পদে বসে আছেন, কারণ ওই পরিচয় এখন তার জন্য হীনমন্যতার হয়েছে, লজ্জার হয়েছে। আমরা আহ্বান জানাই, এবার অনেকে পার পেয়ে গিয়েছে, কারণ আমরা আসলে পূর্বে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাইনি। কিন্তু এই অভ্যুত্থান এমন একটা অভ্যুত্থান, 5 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ এই অভ্যুত্থানে সরাসরি রাজপথে ছিল। তাই আগামীতে প্রশাসন বলেন, সিভিল সার্ভিস, পুলিশ কিংবা যে কোনো জায়গায় যে কেউ আগের মতো এই নিজের মেরুদণ্ডকে, ব্যক্তিত্বকে বিকিয়ে দিয়ে আর পার পেয়ে যাবেন না। দয়া করে এখান থেকে